আপনারা দেখছেন বঙ্গ নিউজ, সঙ্গে আমি জামিতুল ইসলাম। এই মুহূর্তে আমরা এসেছি কলকাতার একেবারে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি যে ডিরেক্টর ডক্টর অসীম কুমার ঘোষ, তার সঙ্গে কথা বলবো। এই প্রথমে যে প্রশ্নটা করব যে এই যে আরআইও, এটা শুরুটা কখন হয়েছিল? আরআইও কলকাতায় তো হয়েছে, কিন্তু তার আগে ভারতবর্ষে আমাদের একটা এপেক্স ইনস্টিটিউট হয়েছিল, যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নিউ দিল্লি। তিনি সেইটার আন্ডারে প্রথমে দু তিনটে শুরু হয়েছিল, তার মধ্যে ভারতবর্ষের ইস্টার্ন জোনে এটা খুব প্রথম। 1972-71 সাল থেকে চলছে। আর চোখের হাসপাতাল হিসেবে এই বিল্ডিং এ কাজ চলছে প্রায় ধরুন মানে 1910-12 খ্রিস্টাব্দ বা 1890, এটি এক্সাক্ট আমার মনে নেই, যখন ব্রিটিশ আমলে। এবং সেটা চলছিল। ভারত স্বাধীন হওয়ার পরে আই ইনফার্মারি বলে এই হাসপাতালের উদ্বোধন হয়েছিল ডক্টর বিধান চন্দ্র রায়ের হাত ধরে। এবং এবং 1972-73 সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার বদান্যতায় কিন্তু আমাদের এটা আরআইও আমরা খুলেছিলাম। তখন যে মানে আমাদের অধিকর্তা ছিলেন, তিনি ছিলেন প্রখ্যাত মানে শ্রদ্ধেয় প্রফেসর ইন্দ্র শঙ্কর রায়, মানে আইএস রায়, যিনি খুব বিখ্যাত ডাক্তার, এখনো উনি জীবিত, আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং তারপর থেকে ধরুন আরো ভারতবর্ষে অনেক অনেক খুলেছে। ভারতবর্ষে ধরুন বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, সব জায়গার মধ্যেই এটা একটা প্রথম শুরু হওয়া। এবং সেই শুরু হওয়া গুলো পরে বিহারে হয়েছে, পাটনায়, আসামে গৌহাটিতে, এবং আপনার উড়িষ্যাতে কটক, গৌহাটি, কটক আরআইও, এবং ভারতবর্ষ অন্যান্য 10-12টা আরো আরআইও হয়েছে। তা আমাদেরটা সেই হিসেবে প্রথম দিকেই মানে বলতে পারি যে পাইওনিয়ার ইন দ্য ইস্টার্ন রিজিয়ন। এবং আমরা অনেক কিছু ট্রিটমেন্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তত্ত্বাবধানে এবং ওদের উপদেশে আমরা এখনো করে আসছি, এবং ভীষণভাবে উৎকর্ষতার সঙ্গে করছি। এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কিরকম রয়েছে? এই হসপিটালে কত বেড রয়েছে এবং কি কি পরিষেবা দিতে পারছেন এখনো পর্যন্ত? আমাদের তো ইনডোর বেড 275, এবং তা বাদেও 50টা মতো বেড আমরা ডে কেয়ার সার্ভিসে দিতে পারি। মানে অ্যাভারেজ একটা দিনে আমরা 300 পেশেন্টকে মানে ইনডোর পেশেন্ট হিসেবে দেখিয়ে আমরা শয্যা দিতে পারি। কিন্তু ওই 50টা পেশেন্টকে আমরা দুপুরে অপারেশন করে বিকেলে ছেড়ে দিই। আর 275টা যেটা আছে ইনডোর, তার মধ্যে বেশিরভাগ সময়ই সমস্ত পেশেন্ট ভর্তি থাকে। শুধু ছানি তো নয়, বিভিন্ন ধরনের চোখের অসুখ, গ্লকোমা আছে, চোখের ধাক্কা লেগে বিভিন্ন রকম ক্ষতি হয়েছে রেটিনার অপারেশনের জন্য, এবং ধরুন অকুলার টিউমার মানে ক্যান্সার জাতীয় যে সমস্ত চিকিৎসা এখানে হয়, বাচ্চাদের চোখের ছানি, বাচ্চাদের চোখের গ্লকোমা, এবং বাচ্চাদের বিভিন্ন রকম ব্যবস্থা মানে প্রবলেমগুলো সলভ করা, এবং কর্নিয়া যে চোখের স্বচ্ছ যে পর্দা চোখের সামনে থাকে গ্লাসের মতো, সেটাও জনিত কারণে যে ব্লাইন্ডনেস, সেগুলোকে আমরা ঠিকমতো করে ট্রিটমেন্ট করতে পারি। এখানে কেরাটোপ্লাস্টি হয়। এক্ষেত্রে আমরা দিনের পর দিন আরো বাড়ছে, যেহেতু আরআইওর নাম হচ্ছে বলে। এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ওষুধ, সমস্ত অপারেশনের খরচ কোনোভাবেই বিনা পয়সায় সমস্ত কিছু, ওই জন্য শুধুমাত্র ভারত মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নয়, তারা প্রত্যেকের বৈধ যদি পাসপোর্ট থাকে, ভিসা থাকে, তাহলে তাদেরকে আমাদের দেখে দেওয়ার একটা মানে নির্দেশ স্বাস্থ্য ভবন থেকেও আছে। তাদেরকে ফিরিয়ে দেওয়া যায় না, একটা মানবিকতার ব্যাপার। এবং যারা ভর্তি হচ্ছেন তাদের প্রত্যেকে শুধু আধার কার্ড আমরা জেরক্স কপি জমা নিই, এবং সেটাই এখন আমাদের একটা মানে নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিষয় আছে ডক্টরবাবু, যে এই ইনস্টিটিউশন গোটা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় একটা আস্থা অর্জনের জায়গা তৈরি করেছে এই ইনস্টিটিউশন। সেই জায়গাটা কিভাবে তৈরি করলো?
মানে জায়গাটা তো অনেকদিন ধরেই একটা ভালো করে করবার ইচ্ছে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যেমন একটা মানে নির্দিষ্টভাবে আমাদের প্রতি পর্যবেক্ষণ করছেন এবং ঠিকমতো গাইডেন্স করছেন, সেই সঙ্গে আমরা ন্যাশনাল কন্ট্রোল অফ প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, একটা এনপিসিবি, ন্যাশনাল প্রিভেনশন কন্ট্রোল ব্লাইন্ডনেস যেটা আছে, স্বাস্থ্য দপ্তর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার একটা গাইডলাইন্স কিন্তু ভারতবর্ষে সব জায়গায় এটা মানা হয়। ছানিজনিত কারণে, গ্লকোমাজনিত কারণে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং কর্নিয়া জনিত কারণে, এবং বাচ্চাদের চিকিৎসা, এগুলো কিন্তু সবই কিন্তু মানে এই ন্যাশনাল কন্ট্রোল অফ প্রিভেনশন ব্লাইন্ডনেস বলে একটা মানে উইং, সেই উইং থেকে আমরা কিছুটা অনুদানও পাই এবং তাদের গাইডেন্সও পাই, যেটা কন্ট্রোল করে কিন্তু অল ইন্ডিয়া নিউরো সায়েন্স, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস নিউ দিল্লি। তাদের নির্দেশেই কাজ করছি এবং 2005-06 সালে এই সেন্টারটাকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে একটা তকমা পেয়েছে। সেটা ছিল বামফ্রন্ট সরকারের আমলে। সেই সময় তার একটা ফলকও আছে এখানে, এবং তারপরে এখন আমরা ম্যাডামের কাছে চেষ্টা করব, যদি অটোনমাস ইনস্টিটিউট হয় তাহলে আমাদের স্টাফেরা যারা আছেন তারা হয়তো মানে তাৎক্ষণিক বদলিটাতে অনেক সময় আমাদের চিকিৎসার অনেকটা হ্যাম্পার হয়ে যায়। যিনি হয়তো কর্নিয়া খুব ভালো কাজ করছেন, তাকে হঠাৎ করে ট্রান্সফার করলে তার সেই কাজটা কিন্তু ব্যাহত হয়ে যায়। সেসব নিয়ে, এবং আমি আমার ডিরেক্টরশিপ আমলে আমি প্রতিনিয়তই সরকারের কিন্তু অনেক অনুদান, দাক্ষিণ্য এবং সৎ পরামর্শ পেয়েছি। আমাদের যিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আছেন, ডাক্তার মেডিকেল এডুকেশন, এবং এনপিসিবি যিনি আছেন এখানে ম্যানেজিং ডিরেক্টর, এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, তারা কিন্তু আমাকে খুবভাবে সাহায্য করেছেন যাতে করে ইনস্টিটিউটের বিভিন্ন যন্ত্রপাতি আনিয়ে নেওয়ার জন্য। এবং এই যে ওয়ার্কলোড, এত লোক দিনের মধ্যে 1000 জন থেকে 1200 জন আমাদের আউটডোরে দেখাতে আসেন, এবং অপারেশন মাসে 2000 থেকে প্রায় 2200-2300 অপারেশন হয়। তা ডেইলি প্রায় 140 থেকে 170টা অপারেশন হচ্ছে। এই সব কিছুই কিন্তু আমরা একটা সুনামের সঙ্গে করার চেষ্টা করছি বা পারছি। এখন বিষয় হচ্ছে এই হসপিটালে, এই ইনস্টিটিউশনে চক্ষু প্রতিস্থাপন হয়। এখন এই চক্ষু প্রতিস্থাপন এবং চক্ষুদান মাসে কতটা হয়, সে সংখ্যাটা কেমন? আমাদের দেখুন, কর্নিয়া ব্লাইন্ডনেসের কিন্তু অনেক পরিসংখ্যান দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যে যারা কর্নিয়া জনিত কারণে চক্ষু দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের এখন ওয়েট করছে প্রায় 250 জন সিরিয়াল, মানে 1 থেকে 250 হয়ে গেছে। এবং যারা 1 নম্বরে নাম লিখেছে তারা 2-3-4 বছর ধরে নাম লিখানো আছে। তা সেই সব কারণে, এবং তার আগের ব্যাকলগ গুলো আমরা ঠিক মতো করে রিকভারি করে তাদের দৃষ্টিতে ফেরাতে সাহায্য করছে। আমাদের একটাই অসুবিধে যে আমরা চোখ পাচ্ছি কম। সেক্ষেত্রে হয়তো সরকারের যেমন ভূমিকা আছে, তেমনি যে এনজিও আছে বা যারা মিডিয়া পার্সন, যারা সাংবাদিকতা কাজে আছেন, শিক্ষক, সমাজের যারা বিভিন্ন স্তরের মানুষ, তারা কিন্তু ভালো করে একটু সবাইকে সচেতন করুন যে মরার পরে কেন চোখটাকে নষ্ট করবেন, আইদার পুড়িয়েই হোক বা কবরে দিয়েই হোক। তা সেক্ষেত্রে আমরা যদি ওই চোখটাকে অন্য চোখের সঙ্গে যারা প্রতিস্থাপন করতে পারি কর্নিয়াতে, তাহলে কিন্তু একজন মানে মরণোত্তর যে উনি বেঁচে থাকবেন একজনের মানুষের দৃষ্টিশক্তির মাধ্যমে, তা সেইগুলো করার পরে, এবং আমাদের রিসেন্টলি একটা হসপিটাল রিট্রিভাল প্রোগ্রাম আমরা পালন করছি বা আমরা করতে পারছি। সেটা দিশা প্রভা আই ব্যাংক আছেন, ডক্টর সমর বসাক ওখানে ডিরেক্টর, উনি এই কলকাতারই সন্তান এবং এনআরএস স্টুডেন্ট ছিলেন। উনি মানে প্রচন্ড উদ্যোগী হয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে একটা মৌ করেছেন, যাতে করে এখানকার ওনার কাউন্সিলররা আমাদের এখানে সারা দিন থাকেন, সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি, এবং যে মানুষ মারা যাচ্ছে তাদেরকে কনভিন্স করানো যে আপনার চোখের দানটা যদি করেন তাহলে আমাদের একটা মৃত মানুষের চোখ অন্য চোখে বসিয়ে আমরা ঠিকমতো সাকসেসফুলি তাকে দৃষ্টি দিতে পারবো। সেইটা করার পরে কিন্তু আমরা কর্নিয়া পাচ্ছি। এবং রাত্রিরে যারা আমাদের যারা পিজিটি আছে, মানে যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট, তারা কিন্তু এই দায়িত্বটা পালন করছে।
আমরা শুধু হাসপাতাল ছাড়াও বাইরে থেকে যারা 16 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে খবর দিলে আমরা এখান থেকে গাড়ি করে গিয়ে ওদের চোখগুলো আনতে পারছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে চক্ষু দান এর যে সচেতনতা গড়ার কাজটা কিভাবে করছেন আপনারা? যেমন যে নেত্রদান যে সপ্তাহটা হয় তা সেটা তো আগস্ট থেকে সেপ্টেম্বর, তা সেইটার জন্য আমরা বিভিন্ন মানে আমাকে অল ইন্ডিয়া রেডিওতে আমাদের বলতে বলেন, আমরা সেখানে গিয়ে একটা ব্রডকাস্ট করাই, টিভিতে সেটার সঙ্গে একটা প্রচার করি এবং আমাদের এখানে আমরা একটা ব্যানার টাঙাই এবং ব্যানারটা নিয়ে আমরা প্রতিদিন ঘুরে বেড়াই এই হাসপাতালের মধ্যে, কারণ আমাদের সময় কম, আমরা বাইরে বেরিয়ে করাটা অসুবিধে। এবং বাইরে যারা আমাদের ক্লাব আমাদেরকে ডাকেন, নেমন্তন্ন করেন যে আপনারা কাইন্ডলি একটু বলবেন যাতে করে অন্যরা সচেতন হয়, সেসব ব্যাপারে সব রকম আমরা মানে অংশ নেওয়ার চেষ্টা করি যাতে করে ওই সমস্ত লোকেরা একটু উদ্বুদ্ধ হয় যে কর্নিয়া দান করা দরকার এবং নেত্রদান একটা মহৎ কর্ম। আরেকটা বিষয় জানবো যে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো দিক দিয়ে কি পর্যাপ্ত নাকি আরো কিছু হলে আরো ভালো হয়? এই বাড়িটা তো তৈরি হয়েছে 100 বছরের আগের প্রায় বাড়ি। তা সেই বাড়ির যখনই আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি যে আমরা এর উপরে একটা তালা বা দুটো ফ্লোর আমরা করতে চাই, তখন আমাদের ওনারা বলেছেন যে এটা হেরিটেজ বিল্ডিং, সেই হিসেবে আমরা করতে পারবো না, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে হেরিটেজ কমিশন, এবং এবং এর উপরে করলেও নাকি এর যে কনস্ট্রাকশন ভিত সেটা নাকি বাড়ির ডিস্ট্রাকশন করতে পারে। তো সেই হিসেবে আমরা চেয়েছিলাম যে এই হাসপাতালের মধ্যে কোথাও একটা যদি মানে জায়গা আমাদের দেওয়া হয় যেখানে আমরা আউটডোরটা করতে পারি, তাহলে কিন্তু আউটডোরের সমস্যাটা যদি মিটে যেত তাহলে কিন্তু এই ইনস্টিটিউশনে আমরা সাফিসিয়েন্টলি সমস্ত কিছু করতে পারতাম। এখন আমরা তো অ্যাপিল করেছি, কর্তৃপক্ষ যা চিন্তা করবেন। আপনি এই ইনস্টিটিউশনের ডিরেক্টর, আপনি ডিরেক্টর হিসাবে কোন বিষয়টা মানে চক্ষু চিকিৎসার জায়গাতে কোন বিষয়টা আপনি বেশি জোর দিচ্ছেন? আমি তো বলছি যে আমাদের প্রত্যেকের যে কাজকর্মগুলো আছে, প্রত্যেক যে ডাক্তার আছেন এবং মেডিকেল অফিসার আছেন, নার্সিং স্টাফ আছেন, ওয়ার্ড মাস্টার আছেন, যারা আমাদের গ্রুপ ডি স্টাফ ভাইয়েরা আছেন, তারা প্রত্যেকের দায়িত্বটা ঠিক পালন করলেই আমাদের ইনস্টিটিউশনটা ভালো হবে। এবং আমার উদ্দেশ্য যে যারা এখানে মানে শিক্ষা নিতে এসেছে, যারা মানে শিক্ষার্থী পোস্ট গ্রাজুয়েশন বলুন বা আন্ডার গ্রাজুয়েট এমবিবিএস পাস করছে যারা, তাদেরকে শেখানো যে তোমার অপথ্যালমোলজি যে চোখের যে আমরা বিদ্যাটা শেখাচ্ছি একটা কারণে তোমাকে সমস্ত সমাজে গিয়ে বা তোমার বাড়ির লোককে মানে তোমার প্রতিবেশীকে এবং আত্মীয় স্বজনদের এমন করে একটা অ্যাডভাইস দেবে যাতে করে পরবর্তীকালে তারা না ব্লাইন্ড হন। সেই সাবজেক্টটা সম্বন্ধে একটু ওয়াকিবহাল হওয়া, আর যারা পড়ছে পোস্ট গ্রাজুয়েশন এবং সেই চিকিৎসাটাকে আরো বেশি উন্নত করার জন্য যারা পড়ছেন তাদেরকে আমরা ঠিক মতো করে মানে তৈরি করছি যাতে করে ভবিষ্যতে ওরা আমরা তো আস্তে আস্তে বয়স হবে এবং আমরাও আস্তে আস্তে রিপ্লেসড হব, ওরা কিন্তু যেন প্রত্যেকের কাজটা দায়িত্ব নিয়ে এবং এই আরআইও যে অ্যালামনি আলমা ম্যাটার তার একটা শ্রদ্ধা সম্মান সব জায়গায় বজায় রেখে তারা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও অনেক ছাত্ররা আমার ভারতের বাইরে আছে, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, তারা সবাই খুব ভালো করে কাজ করছে এবং আমাদের ছেলেরাও যারা ভারতবর্ষে আছে তারাও বিভিন্ন জায়গায় কাজ করছে, এরাও আরো মানে উদ্বুদ্ধ হয়ে আরো নতুন কিছু শিখে ভালো করে কাজ করবে। একটা বিষয় আমার শেষ প্রশ্ন যে এই ইনস্টিটিউশনের চিকিৎসক যা আছেন আর চিকিৎসার ক্ষেত্রে এই দুটো জায়গার ভারসাম্য কতটা? না, এমনিতে আমাদের সংখ্যা কিন্তু একটু কম, আমাদের যত ফ্যাকাল্টি দরকার তার চেয়ে কিন্তু আমরা মানে 1/3 কম নিয়ে কাজ করছি এবং আরএমও কম আছেন, অ্যানেস্থেটিস্ট কম আছেন, অ্যানেস্থেশিয়া খুব দরকার আমাদের এখানে, এবং প্যাথোলজি যে পোর্শনটা, বায়োকেমিস্ট্রি যে পোর্শনটা, মাইক্রোবায়োলজি, এখানে একটা ডায়াগনোসিস হয়ে যাবে, আমরা একটা টিউমার অপারেশন করবো, তার একটা বায়োপসি পাবো, হিস্টোপ্যাথোলজি দেখে নিতে পারবো এবং সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ফলো করতে পারবো। সেই সব ডিপার্টমেন্টগুলো একটু ল্যাকিং। আমরা গভর্নমেন্টকে জানিয়েছি যে আমাদের এই সমস্ত পোস্টগুলো যদি ক্রিয়েট করে ফিল আপ করেন এবং যারা এক্সিস্টিং পোস্টগুলো ভেকেন্ট আছে সেগুলোকে ঠিক মতো করে পূরণ করা, তাহলে কিন্তু আমাদের এটা খুব ভালো করে একটা ভারসাম্য রেখে আমরা কাজটা করতে পারবো অতি ঠিক মতো উৎকর্ষতার সঙ্গে। কেউ কোনোদিন আমাদের
কোনোভাবে মানে দুঃখ পাবে না আমাদের চিকিৎসার ব্যাপারে, বা মানে কেউ আমাদের মানে করবে না। তা সেই ব্যাপারটা আশাবাদী তো মানুষ সব সময়, আর সরকারের তো একটা লিমিটেশনসও আছে। তার মাঝখানেই যা আমরা পাচ্ছি বা যা করছি তাদের দান কিন্তু অপরিসীম, এটা বলতেই হবে। এবং সবচেয়ে ভালো যে আমাদের মানে পেশেন্ট যারা আসে, তারা চিকিৎসা নিতে আসছে দূর দূর থেকে, তারা দাঁড়িয়ে থাকে সারা দিন লাইন দিয়ে, ওষুধ পেয়ে বা ইঞ্জেকশন পেয়ে যাচ্ছে। তারা কিন্তু ধৈর্যশীল খুব, তাদের সহানুভূতিশীলতা এবং সহনশীলতা এবং তাদের যে মনের মধ্যে আস্থা আমাদের উপরে, সেইটা আমি কিন্তু খুব কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এটা খুবই মানে আমার কাছে একটা সত্যি কথা যে ভগবানের অপরিসীম দয়া আমাদের উপরে বর্ষিত হচ্ছে। একেবারে তাই। এবং সারা বাংলার মানুষও কিন্তু কথা বলে যেটা দেখেছি যে তারাও এখানে যে চিকিৎসা নিচ্ছে এবং তারাও রীতিমতো কৃতজ্ঞ আপনাদের এই ইনস্টিটিউশনের প্রতি। এখন বিষয় হচ্ছে বাংলার মানুষের কাছে এই ইনস্টিটিউশনের কোনো বিষয় মানে কি বার্তা দেবেন, বা এই ইনস্টিটিউশনের কোনো কিছু যদি জানানোর থাকে মিডিয়ার মাধ্যমে, সেটা কিভাবে কি বলবেন যদি বলেন? হ্যাঁ, আমি কেমন ভাবে ওরা সবাই উপকার পাচ্ছে সেটা তো মানে আমার পক্ষে বলা উচিত না হলেও, যে আপনারা যেহেতু বলে শুনেছেন বলছেন, সেক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে যে আমাদের যারা মানে কলিগ যারা প্রত্যেকে ভালো কাজ করছেন। এবং আমি সবাইকেই বলবো যে আপনারা কিন্তু একদম প্রাথমিক অবস্থায় যেমন যেমন আমাদের নির্দেশ আছে যে 40 বছরের পরে প্রত্যেকে তার চোখের ভেতরটা দেখিয়ে নিতে হবে, গ্লকোমা আছে কিনা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিনোপ্যাথি আছে কিনা, ছানি থাকলে ছানি ঠিকমতো অপারেশন করা যায় কিনা, এবং স্কুল যারা যাচ্ছে তাদের মা বাবাকে বলে দেওয়া যে প্রতি বছর একবার করে চোখ দেখানো, চশমা থাকলে চশমা পরানো। একদম বাচ্চা যখন থাকছে, ছোট বাচ্চা যদি মানে ম্যাচিওর হওয়ার আগেই জন্মে যায় পৃথিবীতে, তাদের একটা চোখের রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটি হয়, তাদের বাবা মাকে ঠিক মতো করে মানে ধারণা রাখতে হবে। তাকে বাচ্চাদের ডাক্তার তো বলবেন এবং তারা চোখের ডাক্তারের কাছে আসবেন, এবং বাচ্চাদের চোখের ছানি, বাচ্চাদের ট্যারা, বাচ্চাদের গ্লকোমা, বাচ্চাদের চশমা ঠিকঠাক ভাবে যেন সবাই ঠিকমতো করে প্রয়োগ করেন। এবং মাঝামাঝি বয়সী যারা ট্রমা হচ্ছে, আঘাত পাচ্ছেন অ্যাক্সিডেন্টে, এই যে ফায়ার ক্র্যাকার্স ইনজুরি হলো, কালী পুজো বাজি ফটকা ফাটলো, এত তো মানে আমরা সবাইকে প্রোটেকশন নিতে বলেছি বা পুলিশ প্রোটেকশন নিচ্ছে, কিন্তু অলিতে গলিতে তো পুলিশ ঢুকে যেতে পারবে না। ওখানেও দেখা গেছে আমাদের এখানে প্রায় 14-15 জন পেশেন্ট আমরা পেয়েছি। এই সমস্ত সচেতনতা এগুলো কিন্তু মানে ঠিক মতো করে অ্যাকসেপ্ট করুন, ঠিক মতো করে আমাদের কথাগুলো শুনুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে ঠিক মতো করে দেখব এবং ভবিষ্যতে উজ্জ্বল একটা দৃষ্টিশক্তি সম্পন্ন ভারতবর্ষের সুস্থ সবল মানুষ হিসেবে আপনাদের কিন্তু ঠিক মতো করে আমরা প্রোটেকশন দেব। অনেক 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 ধন্যবাদ।